আসসালামু আলাইকুম। প্রিয় উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 সদস্য ও তার পরিবার সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজ 6 জুন। আজকে জাতীয় বাজেট আপনারা জানেন উপস্থাপন হওয়ার কথা হয়েছে। তো যাই হোক, সর্বোপরি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের ভাগ্যের উন্নয়নে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন আবেদন, বিভিন্ন আন্দোলন, সভা সমাবেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা বারবারই করার চেষ্টা করেছি এবং আমাদের এক দফার দাবিতে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে আমরা বারবারই সকলের শরণাপন্ন হয়েছি। শেষ পর্যন্ত আমরা আদালতের দ্বারস্থ হয়েছি আইনের মাধ্যমে, যে 47,000 পরিবার 3 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, এই মর্মেই কতিপয় কিছু সদস্য মিলে আমরা মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা করি, যার ফলাফল আপনারা দেখেছেন। 2019 সালের 15 ডিসেম্বর বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে মহল্লাদারদের 20তম এবং দফাদারদের 19তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তারই আলোকে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে শুকরিয়া আদায় করেছি এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা উৎসর্গ করেছি। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন রাষ্ট্রপক্ষ গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল করেছে, সেই আপিল চলমান আছে। আমরা আশাবাদী অবশ্যই খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি মহামান্য সুপ্রিম কোর্টে বহাল থাকবে বলে আমরা আশ্বস্ত বা আশাবাদী। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। তিনি তারই পিতার দেয়া আদেশগুলো নিয়ে কাজ করছেন এবং পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই তার সন্তানের এতটাই আগ্রাসী ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বর্তমান সরকারের আমলেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ যে পাওয়াটা এখন পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর যে বেতনটি আমরা পাচ্ছি 6,500 7,000 টাকা, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও হয়েছে এবং তারই আমলের স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের মাধ্যমেই আমরা পেয়েছি। তাই আমি আশাবাদী গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। তবে আমি আজকে একটি বিষয় কথা বলতে চাই। গ্রাম পুলিশের অনেক নেতৃত্ব দিন ব্যক্তিরাই বলছেন যে তারা সফল, তাদের দেয়া কথার বাস্তবায়ন হতে যাচ্ছে এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো গ্রাম পুলিশের স্বপ্নটি হলো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। তো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের কোনো প্রজ্ঞাপন বা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদালতের ঐতিহাসিক রায়টি অথবা মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ঘোষণাকৃত এমন কোনো কিছু আপনাদের হাতে আছে কি না? যদি না থেকে থাকে তাহলে অযথায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা জয় করেছি, জয় নিশ্চিত, এভাবে আর পোস্ট দিবেন না, এটা আমি অনুরোধ করছি। আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এমনই একটি জাতি, আমরা হতদরিদ্র সীমার নিচে যদি একটি সুসংবাদ শুনতে পাই, গ্রাম পুলিশ সদস্যরা অনেক আনন্দিত হয়। আনন্দিত হওয়ার পরে যখন সেই স্বপ্নটি দেখে মিথ্যা, তখন তাদের স্বপ্নটা চুরমার হয়ে যায়। অনেক কষ্টে তাদের দিনবাদ চলে। আমরা সবাই জানি একজন গ্রাম পুলিশ সদস্যর কষ্ট লাঘবের জন্য আমরা গ্রাম পুলিশ যারা আছি আমাদের উচিত সঠিকভাবে সঠিক তথ্যগুলো মানুষের মাঝে উপস্থাপন করা।
ভুল কোনো তথ্য দিয়ে গ্রাম পুলিশ সদস্যদের বিভ্রান্ত করাটা অবশ্যই গ্রাম পুলিশের জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয়। তাই আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে বলবো, আপনারা বিচলিত হবেন না অন্যের কোনো কথায়। আর যদি কেউ কোনো কিছু বলে থাকে সেটাকে অবশ্যই আপনারা রাইট হিসেবে সেটার গ্রাউন্ড কী সেই গ্রাউন্ডটা জানতে চাবেন, এবং গ্রাউন্ড ছাড়া কেউ যদি ফেসবুকে কোনো সুসংবাদ দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে প্রতিহত করুন, এবং তারাই গ্রাম পুলিশ সদস্যদের মন নিয়ে খেলা করে। কারণ গ্রাম পুলিশ সদস্যদের মন নিয়ে খেলা করার অধিকার কাউকে দেয়া হয়নি। কারণ মন গড়া অনেকে অনেক কিছু বলতে পারে, আসলে বাস্তবতা কিন্তু তেমন নয়। তাই আমি বলবো আমরা সকলেই একটু সচেতন যেন হই, ভুলভাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখে গ্রাম পুলিশ বাহিনীর ক্ষতির যেন না করি। ইমরান হোসেন, জাতীয়করণ আদায়ের জন্য সকল সাধারণ গ্রাম পুলিশকে ঢাকা জাতীয় পুলিশের সামনে আসার অনুরোধ করছি। ইমরান হোসেন, ধন্যবাদ, আপনার কমেন্টটা শুনলাম। তো আপনাকে আমার একটা প্রশ্ন, আজকে 38 দিন চলে, 38 দিনে এ পর্যন্ত কতশো গ্রাম পুলিশ সদস্য ঢাকায় অবস্থান নিয়েছে? 47,000 গ্রাম পুলিশের মধ্যে 1% যদি হয় তাহলে 470 জন হয়। তো একমাত্র সাংবাদিক সম্মেলন যে 29 তারিখে করেছেন সেদিন আমরা দেখেছি 50-55 জন লোক হয়েছে। তো আসলে লোক সংখ্যা বাড়াতে হবে, আন্দোলনের পরিপত্রটা অবশ্যই দৃঢ় করতে হবে। কিন্তু আপনারা লালমিয়া দেখেন, মোস্তফা কামালকে চোর বলতেছে, উজ্জ্বল খান খারাপ, ওই নাসের খারাপ, শুধু ভালো লালমিয়া একা। আজকে গ্রাম পুলিশ সদস্যরা যদি না যায় কিভাবে আপনি আন্দোলন করবেন বলেন? প্রেস ক্লাবে বসে এবং তার আইডি থেকে যে লাইভগুলো গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে বলা হচ্ছে, এই বিষয়গুলো বাদ দিয়ে আমার মত, সম্মান না দিলে কখনো কিন্তু সম্মান পাওয়া যায় না। আমি একটি পরামর্শ দিয়েছিলাম, সেই পরামর্শটা ভালো লাগে নাই। আসলে আমার বাবা মা তুলেও কথা বলেছে, সে আমার বাবা মা তুলে কথা বলার এখতিয়ার কোনো সদস্য কি রাখে? কারোর সাথে কিন্তু কোনো ব্যক্তিগত কোনো কিছু নেই, কিন্তু সে প্রেস ক্লাবের মতন জায়গায় বসে লাইভ করে আমার বাবা মা তুলে কথা বলার কেউ কোনো এখতিয়ার রাখে বলেন তো? পৃথিবীতে যা কিছু হয়েছে আন্দোলনের মাধ্যমে হয়েছে। আন্দোলনকে 37 দিন পার হয়ে যাচ্ছে, আন্দোলনের কারো মানে এ পর্যন্ত কারো কর্ণপাতি হলো না। কি করে আপনি আন্দোলনের তো আপনার 2-4-10 জন নিয়ে আপনি আন্দোলন করতে পারেন? আজ পর্যন্ত যে কোনো আন্দোলনের অন্তর্গত 50% প্লাস হতে হবে, তাহলে সে আন্দোলনের শক্তিশালী হয়। এ পর্যন্ত 1% অর্থাৎ 100 জনের 1 জন উপস্থিত সেখানে হয় না। সেই আন্দোলন কী করে আপনার জোরালো হবে? সে আন্দোলন কী করে বাস্তবায়ন হবে বলেন তো? আন্দোলন বাস্তবায়ন করতে হলে অন্তত 50% গ্রাম পুলিশ ওখানে উপস্থিত হতে হবে। বাজেটে কোনোদিনই কোনো চাকরিজীবীদের ভাগ্যের উন্নয়ন হয় না ভাইয়া। বাজেট হয় হলো রাষ্ট্রের উন্নয়নের জন্য। তাই এ বাজেটেও গ্রাম পুলিশের জন্য আছে ঘোড়ার ডিম। তো ইমরান হোসেন, আপনি যেটা বলছেন যে চলো চলো ঢাকায় চলো, জাতীয়করণ আদায় করে ঘরে ফিরো, এই যে আপনার এই বক্তব্যটাকে আমি বলছি, লালমিয়া কয়েকবার এই 37 দিনের মধ্যে তার বাড়িতে গিয়েছে, বাড়িতে যে লাইভ করেছে, সে ডিউটি করেছে, তাহলে কি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না? শব্দের অর্থটা বোঝেন? আপনিও অনেকবার বাড়িতে গিয়েছেন, বাড়ি থেকে এসেছেন। যাই হোক, অবস্থান ধর্মঘট সম্বন্ধে আরও ভালো করে জানুন। অবস্থান যাকে বলে সে অবস্থানটা তৈরি করুন, তাছাড়া অন্য কিছু না।
তাছাড়া অন্য কিছু না। অবস্থান মানে আপনি অবস্থান নিয়েছেন, যতক্ষণ আপনার দাবি আদায় না হবে ততক্ষণ সেই জায়গা থেকে আপনি সরবেন না। সেখানেই খাওয়া দাওয়া করবেন, সেখানেই ঘুমাবেন, এটা হলো অবস্থান। আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দিলেই দোষী হয়ে যায় ভাই। মূল কথা হলো আমাদের দাবি, আমাদের যে আন্দোলনের প্রেক্ষাপটটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ হতে হবে, কারণ বিশ্লেষণ করে আপনার আন্দোলন করতে হবে। কারণ আপনি বাড়ি যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, সেটা আপনি লাইভে দেখাচ্ছেন, বলছেন, তাহলে আপনার আন্দোলনের প্রতিবদ্ধতা তো নষ্ট হয়ে গেল, তাই না? এভাবে যদি আপনি 5 বছরও ওই প্রেস ক্লাবের সামনে বসে থাকেন, আমার মনে হয় গ্রাম পুলিশের জন্য কিঞ্চিত মাত্র উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হবে। যে গ্রাম পুলিশ সদস্যরা তাদের অর্থ খরচা করে ঢাকায় যাবেন আসবেন, সেই অর্থগুলো খরচা না করে যদি তার স্ত্রী সন্তান নিয়ে একবেলা ওই মুরগির মাংস নিয়েও খাওয়ায়, তাহলে তার পরিবারের জন্য লাভ হবে। অযথা ভুল ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। কারণ আন্দোলন করতে হলে আপনার আন্দোলনকারী হতে হবে। আপনার আন্দোলনকে সফল করার জন্য আপনার যে প্রতিবদ্ধ, সেই প্রতিবদ্ধকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তরিকুল ইসলাম, আমরা শেষ করে দিচ্ছি, আপনারা করেন। আমি কি করলাম সেটা নিয়ে আপনার ভাবার দরকার নাই, আপনি কি করলেন সেটা নিয়ে ভাবেন। আমার সাথে আপনার আজ পর্যন্ত কতটুকু সাক্ষাৎ হয়েছে, কতটুকু আপনি কি করতে পেরেছেন, সেটা নিয়ে আপনি পর্যালোচনা করেন। কিন্তু এই যে সাকসেস হয়ে গেছে, সফল হয়ে গেছে, এই যে ভিত্তিহীন কিছু কথা ফেসবুকে আমরা ছড়াচ্ছি, এ থেকে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হচ্ছে না ক্ষতি হচ্ছে ভাইয়া? আমি আদালতের প্রতি আস্থাশীল, আদালতের মাধ্যমে মামলা চালাচ্ছি, চলমান আছে। রাষ্ট্রপক্ষ আপিল করেছে, আমাদের কিন্তু আপিল নেই। আমরা হাইকোর্টে রিট করেছি, রিটের রায় পেয়েছি, সফল হয়েছি। রাষ্ট্রপক্ষ আপিল করেছে, আপিল মোকাবেলা করছি। এমডি জীবন হোসেন, আপনার উত্তর, আপনি কি করছেন? আমি কি করছি আদালতে নিয়ে খোঁজ নেন। আমি কি করছি তার প্রমাণ স্বাক্ষর অনেক আছে, সেটা বলার কোনো কিছু নেই। প্রতিপাদ্য অর্থাৎ অবস্থান মানে কি, অনশন মানে কি, মানববন্ধন মানে কি, এই শব্দগুলো আগে বুঝুন, বুঝে তারপরে আন্দোলন করেন, অবশ্যই সফল হবেন। আপনারা মানুষকে সম্মান দিতে জানেন না। আমরা গ্রাম পুলিশ সদস্যরা একে অপরকে সম্মান দিতে জানি না, যে কারণে এই সমস্যা। আমার কাছে অনেক কুলো আছে, কিন্তু কারো বিরুদ্ধে আজ পর্যন্ত অভিযোগ বা কোনো কিছু করিনি। আপনি দেখেন, লাল মিয়া সাহেব তার আইডি থেকে কমান্ডার মোস্তফা কামালকে লাইভে রেখে যে চোর ধরলাম একটা হেডলাইন দিয়ে একটা লাইভ ছেড়ে দিলেন। এটা গ্রাম পুলিশের জন্য কতটুকু উন্নয়নের জন্য এই লাইভটা কাজে লেগেছে বলেন তো? বলতে পারবেন আপনারা? লাল মিয়া সাহেব ওই প্রেস ক্লাবের সামনে বসে গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে সে লাইভ করছেন। এটা সর্বোচ্চ এই বাহিনীর জন্য ক্ষতি। আপনার রাষ্ট্রের কাছে আপনার অধিকারের জন্য যে বসেছেন, ওখানে রাষ্ট্র আপনাকে সঠিকভাবে আপনার অধিকার দিচ্ছে না, ন্যায্য মজুরি দিচ্ছে না, সেটার জন্য আপনার কথা থাকবে। সেখানে তো কোনো গ্রাম পুলিশের বিরুদ্ধে আপনার কোনো লাইভ থাকার কথা না, কোনো কথা বলার কথা না। এটাই আমাদের সমস্যা।
এটাই আমাদের সমস্যা। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের হাতে বাটি ধরিয়ে দিলেন প্রেস ক্লাবে গিয়ে। কারণ কি? আমরা তো ভিক্ষা চাই না ভাই। আপনি ভিক্ষা চাইলেন কেন? আপনি কেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষা চাইলেন? আমরা ভিক্ষা চাই না, আমরা শ্রমের ন্যায্য মজুরি চাই। গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে আসলে কি করতে চাচ্ছেন? এই বাহিনীটাকে কত বড় ক্ষতি করছেন, এটা কি একবার বুঝে দেখেছেন? এই বাহিনীটাকে কত বড় ক্ষতি করছেন, এটা কি বুঝে দেখেছেন? তরিকুল ইসলাম, আলোচনা করতে গিয়েছি, বলেছি, কিন্তু অযথাই উজ্জ্বল খানের বিরুদ্ধে লাইভ করেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, অনলাইন মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখেন জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাটি ধরিয়ে দেওয়া হয়েছে, এই পোশাক পরে ভিক্ষা চাওয়া হয়েছে। কারণ কি? আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। ওয়ালাইকুম সালাম। কারণ গ্রাম পুলিশকে নিয়ে এই বিভ্রান্তকর কার্যক্রম থেকে যত দ্রুত সরে আসবে তত দ্রুতই গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হবে। কারণ তরিকুল ইসলাম সাহেব, এই গ্রাম পুলিশের কথা চিন্তা না করলে আজকে মহামান্য হাইকোর্টের রায়টি পাওয়া যেত না। এই হাইকোর্টের রায়ের জন্য আমি উজ্জ্বল খানের কী ক্ষতি হয়েছে না হয়েছে ভালো করে জেনে দেখুন। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, তারপরও লাইভে আসতে বাধ্য হলাম। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছে বাংলার 47,000 গ্রাম পুলিশ। সে রায়টির কথা কিন্তু আমরা উল্লেখ করি না, আমাদের কথায় কিন্তু আমরা এই রায়টির কথা উল্লেখ করি না। কেন? আন্দোলনের ফসল হিসেবেই আজকে গ্রাম পুলিশের মহামান্য হাইকোর্টের রায়টি একমাত্র ডকুমেন্টস, একমাত্র দলিল। যে দলিলটি বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এখন গ্রাম পুলিশ বাহিনীর হাতে যখন আমরা বাটি ধরিয়ে দেই, আমাদের ভিক্ষা দেন, আমাদের ভিক্ষা দেন, তরিকুল ইসলাম অবশ্যই রায়টি কীভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তাই করছি, সে কার্যক্রমই করছি আমরা। যে কারণেই আমরা অন্য কিছুই বলছি না, কারণ আপনাদেরকে সঠিকভাবে সব কিছু জানানোর চেষ্টা করছি। স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন দেখাকে স্বপ্ন বলে না। যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেটাকেই স্বপ্ন বলে। তাই আমি আশা করব আমার কথায় ভাষা আপনাদের হয়তোবা বুঝতে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তরিকুল ইসলাম, আপনি বা সাধারণ গ্রাম পুলিশ নিয়ে বলা দরকার নাই, আমাকে আপনার বিশ্বাস করতে হবে না। আপনি কাকে বিশ্বাস করবেন এটা একান্তই আপনার ব্যাপার, আপনার চোখ কান খোলা। আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আপনি গ্রাম পুলিশ সদস্য হিসেবে আপনি গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে থাকবেন, গ্রাম পুলিশ সদস্যদের যা করণীয় সেটা করবেন। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আপনি আইনের বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারেন না। আপনি একজন আরেকজনের সমালোচনা করতে পারেন না।
মূল বিষয়টা হলো আমার প্রতিপক্ষ রাষ্ট্র, আমি রাষ্ট্রের কাছে আমাদের ন্যায্য মজুরি চাই, শ্রমের ন্যায্য মজুরি চাই। কোনো গ্রাম পুলিশ সদস্য আমার প্রতিপক্ষ নয়, কোনো গ্রাম পুলিশ সদস্য বিরুদ্ধে আমার কোনো আন্দোলন নয়, যে কারণে আমি কোনো গ্রাম পুলিশ সদস্যর বিরুদ্ধেই কোনো কিছু বলছি না। আইন সংবিধান অনুসারে আমরা শ্রমের ন্যায্য মজুরি পাচ্ছি না, সে মর্মেই আমরা রিট করেছি, রিটের রায় পেয়েছি। ভাই 75%, 25% এই ব্যাপারে কে কী করলো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর আমি পান খেয়ে নেই না নিয়েই আপনি লাইভে এসে আপনার লাইভে আসবেন না, দয়া করে অনুরোধ ভাইয়া আপনাকে। আমি পান খাই না খাই সেটা অন্য কিছু, আপনারা লাইভে এসে কোনো আপনার এ পর্যন্ত বাজে মন্তব্য ছাড়া কোনো দিনই পজিটিভ কোনো মন্তব্য আপনার পাইনি। দয়া করে আপনি আমার লাইভে না থাকলেই আমি খুশি হই, আর যদি লাইভে থাকেন আপনার যুক্তিযুক্ত যে কথাগুলো সেগুলো বলবেন। অভাবান্ত কথাগুলো নিয়ে একটা মানুষের কথা থেকে বিচলিত করা, আমি যে লাইনে কথাগুলো বলতেছিলাম সে লাইন থেকে আপনি সরিয়ে নেওয়ার জন্য এ ধরনের কমেন্ট করছেন। আপনার চাকরি 15 বছর হয়েছে, আপনি কী পাইছেন সেটা আপনিই গণেন, কিন্তু 15 বছর আগে এই বাহিনীর অবস্থা কী ছিল সেটা ভাবেন। আপনি যখন চাকরি নিয়েছেন তখন এই বাহিনীর অবস্থাটা কী ছিল আর এখন কি আছে সেটা ভাবেন। রমজান ভাই, কথাটা ভিত্তিহীন হয়ে গেল। মামলার রায় প্রধানমন্ত্রী দেবে না, প্রধান বিচারপতি দেবে, আর এই রায়টি বাস্তবায়ন করবে রাষ্ট্র এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা হলো বাস্তবায়ন করবে। রায় দেবে প্রধান বিচারপতি, আদালত দেবে রায়। আশা করি বুঝতে পারছেন। ভাই যদি গল্পটা বাদ, সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে দিল, সরকার কোনো টাকা নাই। এখন আপনারা এ পর্যন্ত কি জানেন কোনটা গ্রাম পুলিশের স্বপ্নটা কোথায় আছে? রাষ্ট্রপ্রধান 3 জনের নাম জানেন? এই লাইভের মধ্যে যারা গ্রাম পুলিশ সদস্যরা লাইভে আছেন, আমি আপনাদের যারা প্রশ্ন করছেন মামলার রায় হলে যদি সরকার না মানে, যে টাকা নাই, তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, এর রাষ্ট্রের প্রধান 4 জনের নাম একটু লিখবেন তো। রাষ্ট্রপ্রধান 4 জনের নাম লেখেন একটু দয়া করে। আপনাদের কমেন্ট আশা করছি। রাষ্ট্রপ্রধান 4 জনের নাম বলেন। যারা যারা জানেন না তারা কমেন্ট করবেন। তরিকুল ইসলাম ভাই, সমাজে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে, এটা তো স্বাভাবিক, আর সেটা গত কয়েকদিন আগেই হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে যখনই ভিক্ষা চাওয়া হয়েছে তখনই এই গ্রাম পুলিশ সদস্যদের চেয়ারম্যান মেম্বাররা অলরেডি মাইট দেওয়া শুরু করে দিয়েছে।
অনেক জায়গা থেকে অনেক ফোন এসেছে এই ভিক্ষার কারণে, ভিক্ষা চাওয়ার কারণে গ্রাম পুলিশ সদস্যদের কী হয়েছে যা বলার অপেক্ষা থাকে না। তো যাই হোক, রাষ্ট্রপ্রধান 4 জনের নাম বলুন। তরিকুল ইসলাম, গুতুগুতি বন্ধ করেন, যে গল্পটা দিতেছেন। রোগন, আপনি বলেন, রাষ্ট্রের 4 জনের নাম লেখেন। এক ভাই কিন্তু কমেন্ট করেছে যে রাষ্ট্রপ্রধান 3 জন, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আপনারা লেখেন, যার যা জানা আছে একটু লেখেন। পরিতোষ ঘরামি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমি রাষ্ট্রপ্রধান 4 জনের নাম চেয়েছি, রাষ্ট্রপ্রধান 4 জনের নাম চেয়েছি। রাষ্ট্রের প্রধান 4 জনের নাম চেয়েছি। জাতীয়করণ কোথায় আছে, গ্রাম পুলিশের ভাগ্য কোথায় আছে আপনাদের দেখাই দেবো এখন কি অবস্থায় আছে এবং কিভাবে সারা বাংলার গ্রাম পুলিশ পাবে, হাতে কলমে আজকে দেখাই দেবো আমি। লাইভটা একটু শেয়ার করে দেন আর কমেন্ট করেন। অনেকেই অনেক বিভ্রান্তকর কমেন্ট করেছেন। আপনাদেরকে একটি কথাই বলবো, আইন সংবিধান না জেনে কখনোই কোনো কমেন্ট করবেন না। আর যদি এলোমেলো কমেন্ট করেন সেটার দায়ভার আপনার, আমার না। আন্দোলনের পাশাপাশি কোনোদিন মামলা চলে না, মামলার পাশাপাশি আন্দোলন, সেটা বলেন মামলা প্রধান হিসেব বুঝে বলতে হবে। রফিকুল ইসলাম ভাই, রাষ্ট্রপ্রধান 4 জনের নাম কেন চেয়েছি? রাষ্ট্রপ্রধান 4টা পদের নাম বলেন, নাম বলা দরকার নাই, আইনের ঊর্ধ্বে কেউ নেই। ধন্যবাদ তরিকুল ইসলাম, এলোমেলো কথার পরেও আপনি সঠিকটা বুঝতে পেরেছেন। আমি বলি, আপনারা শুনে রাখেন। অনেকেই বলেছেন, অনেকেই বলতে পারেন নাই। আর যারা বেশি বগর বগর করে তারা এই সম্বন্ধে কিছুই জানে না, প্রমাণিত। পরিতোষ ঘরামি, ধন্যবাদ। 100% সঠিক, আইনের উপরে কিছুই নাই। আপনি অরিজিনালি পাগল, অবশ্যই অনেক বুঝিবিধেই গ্রাম পুলিশের স্বপ্ন বা যে কোনো আন্দোলন আপনি আজকে করলেন কালকে পাবেন, এত সহজ না শোনা। একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, ফাউন্ডেশন তৈরি করতে হয়, তারপরে বিল্ডিং। অনেক কষ্টে কিন্তু আজকের জায়গায় আমরা এসেছি। ধন্যবাদ। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, 1 নাম্বার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। 2 নাম্বার মাননীয় প্রধানমন্ত্রী। 3 নাম্বার প্রধান বিচারপতি। 4 নাম্বার স্পিকার মহোদয়। এখন এই 4 জনের নাম কেন আপনাদের কাছে প্রশ্নে আসলাম তা জানেন? অর্থাৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্নটি মাননীয় প্রধান বিচারপতির আদালতে আপিল ডিভিশনে, নিয়মিত আপিল ডিভিশনে আছে। রাষ্ট্রের যে কোনো নীতি নির্ধারকের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রধান বিষয়গুলো, সেক্ষেত্রে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং স্পিকার মহোদয়, এদের সমন্বয়েই হয়ে থাকে। এখন প্রধান বিচারপতি যদি রায় দেয়, তাহলে প্রধানমন্ত্রী বা সরকার বা রাষ্ট্রপতি কেন রায় বাস্তবায়ন করবে না বলেন তো? তাদের নির্দেশনা বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের নির্দেশনা ছাড়া কি আপনার আপিল ডিভিশন শেষ হবে বলেন? যে ব্যক্তি বলেছিলেন আদালত রায় দিল সরকারগুলো টাকা নাই, সেই ব্যক্তির উত্তরটা অনেক বুঝেন বলে এই অবস্থা। শোনেন ভাই, আমি অনেক বুঝি আর না বুঝি, আপনার ফোন নাম্বারটা দেন। আপনার কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন পরিষদ, দয়া করে একটু আপনার ঠিকানাটা দিবেন। ভাই হিসেবে আপনাকে শ্রদ্ধা করে বলছি। আপনার বয়স কত আমি জানি না, আপনি কোন পদে আছেন তাও আমি জানি না, আপনি এই বাহিনীতে চাকরি করেন কিনা তাও আমি জানি না। আপনার সাথে একটু পরিচিত হতে চাই। প্রথমে এখানে হলো গ্রাম পুলিশ বাহিনী নিয়ে কথা হচ্ছে। আপনি যে আবল তাবল লিখছেন, আপনার প্রোফাইল আইডিতে আপনার কোনো গ্রাম পুলিশের পোশাক নেই। আপনি গ্রাম পুলিশ নিয়ে কথা বলার কোনো অধিকার এখানে রাখেন না, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না। আপনি কোনো গ্রাম পুলিশ সদস্য হলে আপনার পরিচয় দিয়ে তারপরে বলুন, আপনার ফোন নাম্বার দেন, না হয় আমার ফোন নম্বরে আপনি ফোন দেন। আসেন পরিচিত হই। আপনি যতটা বুঝেন আপনার কাছে আমি শিখতে চাই। আমি সব জানতা শমশের নই। আমি আইনকে শ্রদ্ধা জানাই, আমি আইনকে শ্রদ্ধা করি, আইনের পথে আছি। আপনি কি লিখেছেন দেখেন, নিজেকে অনেক বুদ্ধিমান ভাবেন। আপনি লিখেছেন আইটি, আমার আইটি ভেতরে আছে। আপনার আইটি ভেতরে আছে, কি আছে? আপনার আইডির ভিতরে আছে। আইডির লেখাটাও কিন্তু ঠিকমতো লেখেন নাই আপনি। অন্যের ভুল ধরার জন্য খুব উঠে পড়ে লাগেন। আপনি কি লেখেন, কি বলেন, সেটা কি একবারও বুঝেন? এই যে লাইভে এত লোক আছে, তারা কিন্তু দেখতেছে যে আপনি কত বড় গদ্ধব, কত বড় গাধা। অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকেন সবসময়, কিন্তু নিজে বুঝেন ঘোড়ার ডিম। সংশোধন হন, নিজে সংশোধন হন, দেখবেন না আপনার পৃথিবী সংশোধন হয়ে গেছে। একটা জাতির জন্য নিজে কিছু করার চেষ্টা করুন, তাহলে দেখবেন অন্যরাও করছে। ভাই জুন জুলাই বুঝি না, কারণ রাষ্ট্রপ্রধান যারা, তারা যেদিন রায় দেবেন সেদিনই আমরা পাবো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রাষ্ট্রপ্রধান যারা, তারা যেদিন দিবেন রায় সেদিনই হবে। আমাদের চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি। অবস্থার ধর্মঘট আমরা করেছি, মানববন্ধন করেছি, অনেক ধরনের আন্দোলন আমরা করেছি। দুই সালে কেন্দ্রীয় শহীদ মিনার 9 এপ্রিল দেখেন, স্টেজের দুই পাশে ভালো করে দেখেন, সেই ব্যানারগুলো, বিভিন্ন ফেস্টুনগুলো নিয়ে উপস্থিত ছিলাম আমি, উজ্জ্বল খান। সেই মঞ্চে আমি ছিলাম। হাজার হাজার গ্রাম পুলিশ নিয়ে আন্দোলন করেছি, অনেক করেছি। বঙ্গবন্ধুর সমাধিতে সর্বপ্রথম গ্রাম পুলিশদেরকে আমি নিয়ে গেছি, সেই বঙ্গবন্ধুর সমাধিতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বপ্রথম আমি, উজ্জ্বল খানি, বিভিন্ন গ্রাম পুলিশ নিয়ে
শ্রদ্ধা জানিয়েছি। আপনারা অনেক কিছুই বলেন, জাতীয় প্রোগ্রামগুলো কিভাবে পালন করেন বলেন তো? আপনার ভালো কাজের জন্য গ্রাম পুলিশ পুরস্কার পায়, কতগুলো পুরস্কার পেয়েছেন বলেন? অবশ্যই ভাই, অনেক না বুঝলেও কিছুটা বুঝি। আর বুঝি বিধেই আপনার ভুলটা আপনাকে সরাসরি ধরিয়ে দিলাম। অন্যের সমালোচনা নয়, নিজে কিছু করে দেখান। এই গ্রাম পুলিশ বাহিনীর আজকে যে বেতনটা পাচ্ছেন, তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে আমি উজ্জ্বল খান সহ বৃহত্তর ফরিদপুরের গ্রাম পুলিশ ছুটে গিয়েছিল, তার কাছ থেকে ঘোষণা করাইতে পেরেছিলাম। প্রধানমন্ত্রীর প্রোগ্রামে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমি উজ্জ্বল খান সহ মাগুরা জেলা গ্রাম পুলিশ, ফরিদপুর জেলা গ্রাম পুলিশ, আপনার রাজবাড়ী জেলা গ্রাম পুলিশ, ঝিনাইদহ গ্রাম পুলিশ, সকল গ্রাম পুলিশ, সাতক্ষীরা থেকে গ্রাম পুলিশ এসেছিল আমার নেতৃত্বে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় নিরাপত্তা দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আসতে পেরেছিলাম। তারপরেই কিন্তু দ্বিগুণের বেশি বেতন হয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয় বলেছিলেন তোদের বেতন দ্বিগুণ করলাম, আর মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশে দ্বিগুণের বেশি হয়। আশা করি যে কোনো জিনিস তরিকুল ইসলাম মামলা হাইকোর্ট থেকে ঠিক এইভাবেই রায় এনেছিলাম, কেউ ছিল না ভাই, রায়ের পরে সবাই এসেছে সুবিধা নিতে। তাই রায়ের আগে কেউ ছিল না ভাই, রায়ের পরে সবাই আইছে সুবিধা নিতে। তাই এই সুপ্রিম কোর্টের কাহিনীটাও তাই 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 কথাটা বললাম, সুন্দরভাবে মনে রাখবেন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যে কোনো গাছের নামকরণ করা হয় তার ফল দেখে, এমনি নয়, গাছের ফল দেখে গাছের নামকরণ হয়। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমার প্রতিপক্ষ রাষ্ট্র, আমি বারবারই কিন্তু বলেছি, রাষ্ট্র আমার প্রতিপক্ষ। রাষ্ট্র এই সারা বাংলার গ্রাম পুলিশের শ্রমের ন্যায্য মজুরি দিচ্ছে না। তাই রাষ্ট্র যে অন্যায় করছে আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাতে হবে, আমরা জানাই। তবে কেউ কোনো গ্রাম পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো ধরনের পোস্ট কমেন্ট করবেন না। আমরা নিজেরা যখন গুতাগুতি করি, একে অপরের বিরুদ্ধে বলি, এটা গোয়েন্দা বিভাগ কিন্তু প্রধানমন্ত্রীর নজরে দেয়, রাষ্ট্রের নজরে আনে, যে কারণে সঠিকভাবে কাজ করতে হবে। যাই হোক, মিলে যান ভাইজান, আপনার সাথে আমার বিরোধ নাই। ঢাকা আমি আদালতে যাচ্ছি, আমি রাস্তায় বসতে যাচ্ছি না ভাই, আমি রাস্তায় বসবো না, কারণ আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমি এই পোশাক পরে আমি আদালতে গিয়েছি ন্যায্য শ্রমের মজুরি পাওয়ার জন্য। আমি রাস্তায় গিয়ে বসবো না ভাই। আমি ভিক্ষার সাথে আমি একমত নয়। যারা ভিক্ষার কথা বলে ভিক্ষার বাটি ধরে এই বাহিনীকে ভিক্ষুক রূপে রূপান্তরিত করেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমরা ভিক্ষা করতে আসি নাই তো, কেন আমি ভিক্ষার বাটি ধরবো? সারা বাংলার গ্রাম পুলিশকে আজকে ভিক্ষুক রূপে রূপান্তরিত করেছে, এই কাজটা কি ঠিক করেছে? কখনোই না, কারণ আমি ওই ভিক্ষুকদের পক্ষে না।
আমি ভিক্ষা চাই না, আমি শ্রমের ন্যায্য অধিকার চাই। আপনাদের ভালো লাগে আপনারা গিয়ে বসে থাকেন ভাই, আমি রাস্তায় গিয়ে বসবো না, কোনোদিনই বসবো না। আর যদি বসতে হয় সেদিন দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন শেষ করে প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের অর্ডার কপি বুকে বেঁধে রাস্তায় বসবো। 48 ঘন্টা 72 ঘন্টা সর্বোচ্চ, তার মধ্যে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করে ঘরে ফিরব। তার আগে আর রাস্তায় বসবো না, কথা দিলাম। জি ভাই, ধন্যবাদ আপনাকে। অবশ্যই রায়টি দ্রুত আনার জন্য আমরা মেনশন করেছি। মেনশন করার পরেই মামলাটি দ্রুত শুনানির জন্য 2 নম্বর কোর্টে দেওয়া হয়েছে। এটা পূর্বেও আপনাদের জানিয়ে দিয়েছি, ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে। কিসের কুতুকুতি? দূর মেয়ে, আপনি একটা পাগল, আপনি পারেন। কিসের কুতুকুতি? আপনি অরিজিনালি একটা পাগল, আপনার সেন্সলেস, সঠিক লোক না আপনি। আমার কুতুকুতির প্রয়োজন নাই। আপনার ভিক্ষা চাইবে, তার কাছে আপনি ঢাকা যাইতে কোথায় যাইতে বলেন? আপনার কমেন্টগুলো ভালো করে দেখেন। ফেসবুকে দেখে তো মনে হচ্ছে ভদ্র, কিন্তু আপনার কথাগুলো তো সঠিক নয়। আইন সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই, পাগলের মতন খালি বকবক করেন। ওই যে হয়ে গেছে ওই হয়ে গেছে, আল্লাহর কাছে যান। হয়ে গেছে আল্লাহরে তাড়াতাড়ি এখন হলো প্রমাণ দিতে বলেন। কি হয়েছে? পাগলের প্রলেপ কিছু, কি বলবো আর। পাগলের একটা আছে, মানুষ নিজের ভালো পাগলও বোঝে। ধন্যবাদ স্বাধীন। রাষ্ট্রের ইচ্ছার বাইরে কখনোই, এই যে রাস্তায় বসে আছে, বসে থাকলে আপনার দিয়ে দেবে? সব গ্রাম পুলিশরা যদি অফিসে তালা মেরে আমরা চলে যাই, তাতে কি আমরা পেয়ে যাব বলেন? রফিকুল ইসলাম ভাই, আপনি ঢাকায় যান, লাল মিয়ার সাথে মিশে ভিক্ষা করেন। আপনি ঢাকা যান, ঢাকা গিয়ে লাল মিয়ার সাথে মিশে ভিক্ষা করেন। আমি উজ্জ্বল খান নো ভিক্ষুক, আমি ভিক্ষা করি না, ভিক্ষা চাই না। আপনারা জানেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার এবং উজ্জ্বল খান ডাইরেক্ট লাইভ করে বলেছে 1টি টাকা মামলা বাবদ কাউকে দিবেন না। আমরা টাকা কিন্তু চাই নাই আপনাদের কাছে। তো ভিক্ষা করতে যদি চান লাল মিয়ার সাথে যায় যোগ দেন। আপনি বিভ্রান্তকর কোনো কমেন্ট আমার লাইভে বলবেন না, যান। ঠিক আছে, কড়া ভাষায় কখনো উত্তর দেই না, আজকে দিলাম। সত্য কথা কি, যে মানুষ বোঝে না তাকে বোঝায় কিভাবে? আমার মনে পড়ে গেল, তখন ক্লাস 3-তে পড়ি, একজনকে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের স্যার অনেকবার। পরবর্তীতে করলো কি, হাত পাতার সাথে সাথেই ব্যাট দিয়ে মেরে দিল 2 হাতে 2-4টা বাড়ি। তখনই সে গুটগুট করে বলার তালে আছে, কি রে এতক্ষণ বললি না, বাড়ি দেওয়ার পরে বললি? কয় স্যার মনে ছিল না। তার মানে বাড়ি দেওয়ার পরে মনে পড়ে গেছে। তো আসলে যারা ভিত্তিহীনভাবে কিছু কথা ফেসবুকে এসে বলতে লিখতে পারে বিদায় সে নিজেকে বুদ্ধিমান মনে করে। ধন্যবাদ সুমন ভাই, সুমন করো ভাই আপনাকে। এই যে সুমন ভাই,
কিছু ভালোবাসার মানুষ আছে তাদেরকে শ্রদ্ধা জানাই, কারণ তারা আর কিছু জানুক আর না জানুক আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এই যে কিছু পাগলের প্রলোভ, কিছু পাগল আছে লাল মিয়ার সাথে যায় মিলে কাজ করেন। আরে বেটা তুই যা, তুই আমার কষ্টা, আমি যাই না যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ভিক্ষা করার ইচ্ছা হয় আপনি যান। আর আপনি তো এটাও বলছেন রেগে গেলেন তো হেরে গেলেন, আপনি লিখতেছেন। আর ভাই রাগ হবে না কেন একজন মানুষের? আমার বউ আমার রান্না করে দিছে, আমি খেয়ে আসছি, আপনার বাড়িতে খেয়ে আসি নাই ভাই। আপনি আবল তাবল কমেন্ট করতেছেন, আবল তাবল করার তালেই আছেন, কোনো কিছু বুঝতেছেনই না, তাহলে রাখবে না কি চুমা খাবে? প্রতিটা মানুষের শরীরে রক্ত মাংস আছে ভাই। আপনারা চেষ্টা করেন একটা মানুষকে রাগান্বিত করতে, কেন ভাই? ভাই আপনি যদি আমার ভাই হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন বা বলবেন ভাই ঠিক মতন আপনি অ্যান্সারগুলো দেন বা ঠিক মতন কথাগুলো বলেন। আপনি তো ভুলভাল লিখছেন, তাহলে কি আপনি ভিক্ষুক? আপনি ভিক্ষুকের দলের লোক? আমি কিন্তু ভিক্ষুক নই, আমি ভিক্ষা চাই না। হ্যাঁ সুমন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিক্ষা করতে চান লাল মিয়ার সাথে যান। যারা এই বাহিনীর মধ্যে ভিক্ষা করার অভ্যস্ত চলে যান। আলহামদুলিল্লাহ দাদা, আমাদের সকলের উচিত রায়ের পিছনে ছোটা। ধন্যবাদ, ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা ভাই। কিছু কিছু ভালোবাসার মানুষের কথা শুনলে আমি বারবারই বলি, অন্তত নিজে না বুঝলেও মানে সঠিকটা বুঝে কথা বলা, কারো বিরুদ্ধে না যায়। আসলে বিরুদ্ধে কথা কখন আসে বলেন তো? কতদিনের মধ্যে রায় হতে পারে এই সম্ভাব্য উত্তরটা একমাত্র রাষ্ট্রের প্রধান বিচারপতি দিতে পারে, আমি দিতে পারবো না ভাইয়া। যে কারণে যদি একান্তই আপনার জানার প্রয়োজন মনে হয় তাহলে যে কোনো বিচারপতির সাথে যোগাযোগ করে আপনি তথ্যটা জানতে পারবেন। আমার আইনজীবীও আজ পর্যন্ত বলতে পারে নাই যে কবে হবে। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার বা সিনিয়র আইনজীবী যারাই আছেন তারা কেউ কিন্তু এখনও বলতে পারে নাই কবে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে শুনানি হবে। তাহলে আমি কি করে বলতে পারবো ভাইয়া? আমিও বলতে পারছি না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সুমন কুমার দাস ভাইয়া, আপনি সর্বদাই সত্য কথা বলেন, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই। আসলে সব কথাতে সত্য তাও না, তারপরেও বিশ্লেষণ করে দেখবেন, কারণ হয়তোবা আপনি আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে আপনি আমার প্রতিটা কথাকেই পজিটিভ মনে করতে পারেন, কিন্তু নেগেটিভও হতে পারে। তো ভুলগুলো ধরে দিবেন আর সঠিক রাস্তাকে অনুসরণ করবেন বা সাপোর্ট করবেন, তাহলেই হয়তোবা আমরা এগিয়ে যেতে পারবো, আমরা সফল হতে পারবো বলে আমি আশা করি। জুয়েল সর্দার, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন জুয়েল ভাই? মামলা শুনানি আগামী সপ্তাহে হবে কি না যেটা জানতে চেয়েছেন সেটা আদালত জানে ভাইয়া, আমি বলতে পারবো না যে কবে হবে। তবে অবশ্যই আমাদের কার্যক্রমটা চলমান আছে, সেটা 2024 সালের মধ্যেই হওয়ার সম্ভাবনা আমাদের আছে, যে আমরা 2024 সালের মধ্যেই আপিল ডিভিশনটা শেষ করতে পারবো, এমনটাই আমরা কিন্তু আপনাদের বছরের প্রথম থেকেই আমরা জানিয়ে এসেছি, তথ্য দিয়েছি। কারণ আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আমি কিন্তু আদালতের বড় কিছু নয় বা বড় কোনো ব্যক্তি নয় যে আমি সব কিছু আপনাদেরকে ওইভাবে বলতে পারবো। কিন্তু আপনারা, আমি একটা পরামর্শ আপনাদের দিতে পারবো, আমাদের গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আমাদের উচিত আদালতের প্রতি আস্থা রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কার্যক্রমগুলো করা। তাহলে হয়তো বা আমরা দ্রুতই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। একটা জিনিস, যারাই এই যে 75%, 25%-এর কথা বলছেন, এটা আমাদের ইউনিয়ন পরিষদের সচিব যারা আছেন তারা কিন্তু রিট করেছিলেন, তাদের রিট খারিজ হয়ে গেছে। তাদের 75% এবং 25% করেছে, সেটার কারণ কি তা জানেন? তারা কিন্তু সিভিল পারসন। আর আমাদের রায় দেখেন, আমাদের রিট কিন্তু বাতিল করে নাই, আমাদের রিট গ্রহণ করে
ঐতিহাসিক রায় দিয়েছে। আর সেই ঐতিহাসিক রায়ে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি মহলাদারদের 20তম এবং 19 দফাদারদের 19তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধের নির্দেশ দিয়েছে। কারণ শুধুমাত্র এই রাষ্ট্রের পোশাক, এই রাষ্ট্রের পোশাক আমরা পরিবিধায় আমি 100% গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 100% রাজস্ব খাত থেকে বেতন পাবে এবং মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ। কথাটা বলে গেলাম। আমি আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে, আইনের জায়গা থেকে, সব আমার সিনিয়র পার্সনদের কাছ থেকে যতটুকু পরামর্শ পেয়েছি সব জায়গা থেকেই আমি নিজে কনফার্ম হয়ে আপনাদেরকে বলছি 100% গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হবেই। অবশ্যই রাজস্ব খাত থেকে গ্রাম পুলিশ সদস্যরা বেতন পাবে, কারণ রাষ্ট্রের পোশাক আমার গায়ে, রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমি আছি, রাষ্ট্রের কাজ করছি, আমি অন্যের কাজ করছি না। যে কারণে রাষ্ট্র আমাকে না দিয়ে পারবে না। অবশ্যই রাষ্ট্র আমাকে পরিপূর্ণ রাজস্ব খাত থেকে বেতন দিতে বাধ্য, এমনটাই কিন্তু আদালত বলেছে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি তো একটু হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি 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 ভাই, আমি এখন একটু লাইভে আছি। গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে এইমাত্র লাইভে আছি, আমি কথা বলতেছি। লাইভটা শেষ করে আমি আপনাকে ফোন দেই ভাইয়া। আপনারা লাইভ দেখতে পারেন। লাইভে যদি কারো টাচ ফোন থাকে আপনারা ঢোকেন, আমাকে এখনই পাবেন। লাইভে আছি আমি এখন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ সিদ্দিক ভাই, আমি লাইভে আছি। হ্যাঁ, আমি লাইভে আছি, আপনারা লাইভটা ফলো করেন, তাই দেখতে পাবেন। আর আমি লাইভটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা বলেন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক, নিজেদের কাজগুলো নিজেদের করতে হবে। আর গ্রাম পুলিশের মধ্যে কিছু ব্যক্তি আছে যে মানুষগুলো নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে, অন্যের সমালোচনা নিয়ে চলে। আপনি কোন ধর্মের আমি জানি না, মূল বিষয়টা হলো স্পষ্ট ভাষায় বলা আছে, সমালোচনাকারী বা অন্যের সমালোচনা নিয়ে যারা থাকে, আল্লাহ পাক কিন্তু তাদের ইবাদত গ্রহণ করে না ভাই। রফিকুল ইসলাম ভাই, আমরা আইনের আদালত পরিচালনা করে প্রধান বিচারপতি সে বলতে পারে, আমরা সম্ভাব্য কথাগুলো আপনাদেরকে বলছি। হতে পারে, এমনটা হতে পারে, হবে এমন কোনো শব্দ না, কিন্তু হবেই। ব্যাখ্যাগুলো বুঝতে হবে। রফিকুল ইসলাম ভাই, আপনি কি এখানে নাই তো, আপনি কি প্রধান বিচারপতি? একমাত্র বললামই তো, প্রধান বিচারপতিই বলতে পারে। প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই তিনজন যখন মনে করবেন তখন হবে, তার বাইরে না। তো আপনি একজন গ্রাম পুলিশ হয়ে এ ধরনের কথা বলতে পারেন, আমি একজন গ্রাম পুলিশ হয়ে এ ধরনের কথা বলতে পারি? এটাই হচ্ছিল আমাদের সবচেয়ে বড় সমস্যা। কারণ আমরা নিজে কিছু না করতে পারলেও যারা করছে তাদেরকে
এই হাইকোর্টের রায় আনতে গিয়ে আমি উজ্জ্বল খান আমার বাবার জমি বিক্রি করতে হয়েছে, বন্দুক লাগাতে হয়েছে, নিজের সম্পদ বিক্রি করে হাইকোর্ট থেকে রায় এনেছি। আর আপনারা যারা বলছেন উজ্জ্বল খানের হাতে কয় টাকা করে দিয়েছেন বলেন তো, কে দিয়েছেন, কোন মাধ্যমে দিয়েছেন বলেন? আমার মনে হয় আপনারা সেটা না করতে পারলেও সমালোচনার শেষ নাই। একজন ব্যক্তিকে 1 নম্বরে বাদী করলাম, সে যে অন্য আরেকটা মামলা দাঁড়া করে এই মামলার ক্ষতি করতে চাইলো। সব কিন্তু ইতিহাস। অতীতে শুনেছিলেন, আপনি অনেক কিছু শুনেছেন। কিছুদিন আগেই গত বছর 1000-1500 টাকার চিঠি হয়েছে, দেখেন নাই? 1000 এবং 1500 টাকার চিঠি হয়েছে। রফিকুল ইসলাম ভাই, আপনি কি সেই বেতনটা পাচ্ছেন? আপনি কি সেই বেতনটা পাচ্ছেন কিনা বলেন দয়া করে। একজন সম্ভাব্য বলেছিল হতে পারে, সেটা মনে আছে, কিন্তু কিছু লোক চিঠি বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় পর্যন্ত চিঠি পৌঁছে গিয়েছিল 1000-1500 টাকা। 1000-1500 টাকা সেই চিঠির বেতন কি আপনি পাচ্ছেন ভাইয়া? এরকম অনেক চিঠি আমি যদি বলেন আমি দেখাইতে পারবো। গত বছরের গল্প, গত 6 মাস আগের গল্প। 1000-1500 টাকা গ্রাম পুলিশের বেতন বেড়েছে। মহল্লাদার 7500, দফাদার 8500, এমনটাই আমরা দেখেছিলাম। আপনারা কি পেয়েছেন ভাই? রফিকুল ইসলাম ভাই একটু বলবেন। আপনাকেই বলছি, আপনার কাছে শুনতে যাচ্ছি, বলেন। কমেন্ট করতে কিন্তু সময় লাগে না ভাই, বাস্তবতাটা একটু জানান। বাস্তবতাটা কি সেটা জানান। 1000-1500 টাকা চিঠি হয়েছিল, দফাদারের 8.5, মহল্লাদারের 7.5। সেই চিঠি কি হলো? তো রফিকুল ইসলাম ভাই সে বেতন পান নাই, বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে সেই চিঠি কি হলো, আর সেই চিঠিটা কোথা থেকে আসছিল ভাই? আমি যে বলেছিলাম সেটা কি মনে আছে? এই চিঠি বোধগম্য নয়, মনে আছে? এই কথাটা বলেছিলাম, মনে আছে? এই তো যাই হোক, কিছু কিছু বিষয় নিয়ে এলোমেলো কথা বলাটা ঠিক নয়। সঠিকটা জানা উচিত, সঠিকটা বোঝা উচিত। আমরা এমন একটা হতভাগা জাতি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝেই না। আমরা শুধুমাত্র নগদ নারায়ণ বুঝি। কেউ যদি 1 কাপ চা খাওয়ায়, আমরা গ্রাম পুলিশ সদস্যরা তার পিছ 2 ঘন্টা ঘুরি। 5 টাকার 1 কাপ চা খেতে 2 ঘন্টা ঘুরি। কিন্তু সে 2 ঘন্টায় আমি একটা কর্ম করলে এরকম 5টা চা আমি মানুষকে খাওয়াইতে পারি। সমস্যাটা কি তা জানেন? আজকে গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষুক হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেশ কয়েকটা অনলাইন নিউজে দেয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ আমি দেখেছি। গ্রাম পুলিশ সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্ষা করছে। কথা কি বুঝতে পারছেন?
গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কেন? আপনি কি ভিক্ষুক? আপনি ভিক্ষা চান? বলেন। আমরা ভিক্ষা চাই না, শ্রমের ন্যায্য অধিকার চাই। আর ভিক্ষা চাওয়ার এই গল্পটা দেখার সাথে সাথে আমি কিন্তু যখন পোস্ট করেছিলাম, আপনাদের মতনই কিছু মানুষ সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। সেখানে বলেছিলেন আপনি বিরোধিতা করতেছেন। আসলে কি তা জানেন? আমি ভিক্ষা চাই না, আমি শ্রমের ন্যায্য অধিকার চাই। জাতীয় প্রেস ক্লাবের মতন জায়গায় যে গ্রাম পুলিশরা ভিক্ষা চাচ্ছে, এই নিউজটা যখন হলো, আমার স্ত্রী সন্তান আমার আত্মীয় স্বজনের কাছে আজকে আমি ভিক্ষুক হিসেবে পরিচিত হলাম। ইম্পসিবল, এটা হতে পারে না ভাই। আমি তো ভিক্ষুক নই, আমি কাজ করছি, কাজের শ্রমের ন্যায্য অধিকার চাই, ন্যায্য মূল্য চাই। আপনি যেটা বুঝেছেন সেটা আপনার মতে সেটা সঠিক, আপনি ভেবেই তাহলে ওই ভিক্ষা করতে যান, ভিক্ষাই করেন আপনি। কোনো বাহিনী, একটা জিনিস, এটা কখনোই না কোনো একটা সমৃদ্ধ পরিবারের, কারণ এই গ্রাম পুলিশ সদস্যরা সবাই ভিক্ষুক। আপনি আপনার শ্রমের অধিকার চাবেন, ন্যায্য মূল্য চাবেন। আপনি ভিক্ষা কেন চাবেন? ভিক্ষা কার কাছে চাচ্ছেন? সাধারণ জনগণের কাছে ভিক্ষা চাচ্ছেন, তাহলে আপনার এই চাকরিতে আসা দরকার নাই। চাকরিতে তো সকল গঠনতন্ত্র আপনি দেখেছেন, বিজ্ঞপ্তিতে লেখাই আছে, এত বেতন এতই, সব কিছু জেনেই আপনি এসেছেন। তাহলে আপনি ভিক্ষা চাচ্ছেন, এতে এই বাহিনীর ক্ষতি হয় নাই, এই বাহিনীর প্রতিটা সদস্যর জন্য ক্ষতি হয়েছে। কে বলছে ক্ষতি হয় নাই? কে বলছে ক্ষতি হয় নাই? বলেন। না বুঝে কমেন্ট করবেন, এটা আমি আশা করি না। আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনাকে আমি চিনি, আপনার সাথে আমার সময়, বেশ কিছু সময় কেটেছে। আপনার এলাকায় আমি গিয়েছিলাম, নাম প্রকাশ করছি না আমি। দ্রব্য মূল্যের কারণেই তো আমাদের জাতীয়করণের জন্য আদালতে গিয়েছি, আদালতে আমরা রায় পেয়েছি। এখন আইনে আছে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। বিষয়গুলো, মেটালগুলো আগে বুঝতে হবে আমাদের। যে কারণেই কিন্তু আমাদের 19তম 20তম গ্রেড দিয়েছে। আর 19তম 20তম গ্রেডে আপনার বেতন কিন্তু মহল্লাদার 20,010 টাকা, দফাদার 19তম গ্রেডে সেভাবে 20,570 টাকা এলো গ্রেড। এই গ্রেডে তো যখনই আপনার 20তম 19তম গ্রেডে আপনি বেতন পাবেন, তখন তো আপনার ভিক্ষার প্রশ্ন আসে না। তাহলে এখন আপনি ভিক্ষার কথা বলতেছেন কেন? কারণ আমাদের তো রায় হয়ে গেছে। রায় হয়ে গেছে। আপনি 14 সাল থেকে একটু হিসাব করে দেখেন। আপনি আসলেই ভুল করছেন। 19 সালে রায় হয়েছে ডিসেম্বর মাসে, 20 সাল 21 সাল ছিল করোনা, বন্ধ, কোর্ট কাছারি বন্ধ। আপনি লিখলেন 25 সাল, 24 সালের জুন মাসের আজকে হলো 6 তারিখ, এখনও 24 সালের 6 মাসই বাকি হিসেবে আপনি 25 সালের। কারণ আমরা অ্যাডভান্স, একটা ঘন্টা, একটা মিনিট অনেক কিছু ভাই, 1 মিনিটে পাল্টে যেতে পারে অনেক কিছু। সুনামির ইতিহাস জানেন? চোখের পলকে সুনামি হয়ে সব ধ্বংস হয়ে গেছিল। আপনি 6টা মাসকে একদম হেলাফেলা মনে করলেন। জুন মাসের 6 তারিখ আজকে, 24 সালের এখনো বাকি। 21 সালে হয়েছে আপনার আপিল, আর বহুত আপিল মামলা 15 বছর 20 বছর ধরে ঝুলতেছে। এখন আপনি ভিক্ষা চাইলে কি আপনার দিয়ে দেবে? আইন বলতে কিছুই নাই। না মন করে আপনি চাইবেন তাই হবে ভাই, আসলে না।
আসলে এটা মনের আবেগ। আপনি যে কথাগুলো বলছেন এটা একটা আবেগ, এটা কোনো আইনগত কথা নয়। তাই আইনগতভাবে আমাদের আদালতের কার্যক্রমগুলো শেষ করতে হবে। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার কথায় ভাষায় যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী ভাই এবং বন্ধু হিসেবে। ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে মিশন চালু করেছে, ভিক্ষুকদের ভাতা দিচ্ছে, ভিক্ষুকদের এককালীন একটা অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্যে বসায় দিচ্ছে, ঘর করে দিচ্ছে। তো নতুন করে গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষুক হবে, ইম্পসিবল, এটা হতে পারে না। এই কথাগুলো ভিত্তিহীন, এই রাস্তায় আপনি কথা বলতে পারেন না। তো যাই হোক, আমার মুসলিম ভাই, প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, সেও আমার লাইভে আছে। তো আমার কথাগুলো শুধুমাত্র সেই মানুষদের জন্য যারা সচেতন, যারা সঠিক, তাদেরকেই বলবো, চলো যাই নিজের অধিকার বুঝে নিতে মহামান্য সুপ্রিম কোর্টে। ধন্যবাদ সকলকে। আওয়াল চাকরি ভাই, আমি ভিক্ষা চাই না, কিন্তু কয়জন ভণ্ডকে বিদায় চাই। সুমন কুমার দাস ভাই, যে যাই বলুক ভাই, আদালতের মাধ্যমে আমাদের ভাগ্য খুলবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন। অবশ্যই ভাই। ফিয়ামানিল্লাহ রফিল ভাই, আপনাকে ধন্যবাদ। প্রত্যেক দিন হ্যাঁ ভাই, আসলে দ্রব্যমূল্যের দাম অনেক কিছু বেড়ে যাচ্ছে, যা আমাদের ধৈর্য কুলাচ্ছে না। আমার বড় ভাই মুসলিম ভাই অনেকক্ষণ ধরেই লাইনে আছে, ভালোবাসার একজন মানুষ। মুসলিম ভাই, আপনাকে ইনভাইট পাঠাইছি, দেখেন সংযুক্ত হইতে পারেন কিনা। তো আমি সকলকে বলবো, কেউ কাউকে কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার দরকার নাই। আর প্রেস ক্লাবের মতন জায়গায় যে লাইভ করে কোনো গ্রাম পুলিশের বিরুদ্ধে কথা বলা, এটা কখনোই যৌক্তিক নয়। তো আপনারা যারা লাইভে ছিলেন, সকল ভাই বন্ধুদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই সকলকে সচেতন করবেন যে ভিত্তিহীনভাবে কোনো কিছু বলা যাবে না, এবং গ্রাম পুলিশ সদস্যদের ক্ষতি হোক এমন কাজ করা যাবে না। তো আমি আমার দ্বারা গ্রাম পুলিশের উপকার না হলেও যেন ক্ষতি না হয়, এই কারণে নিজেকে নিজের মতন রাখি ভাই। এলোমেলো কোনো কাজের ঘোষণাও দিই না, করিও না। কারণ আমার দ্বারাই যদি এই বাংলার গ্রাম পুলিশের কিঞ্চিত মাত্র উপকার হয়, সেখানে নিজের মনটা কিছুটা হলেও সান্ত্বনা পাবে, এবং নিজে বলতে পারবো, নিজের মনকে বুঝ দিতে পারবো কিছুটা হলেও ভূমিকা রেখেছিলাম। তো আমার দ্বারা ক্ষতি হোক এমন কোনো কাজে আমি থাকতে চাই না, করতেও চাই না। জি ভাইয়া, আওয়াল ভাই বাগেরহাট আসবেন ইনশাআল্লাহ। ভাইয়া, ভাইজান বর্তমান খবর কি? আলহামদুলিল্লাহ ভাইয়া, খবর ভালো। ভালোবাসা রইল ভাই, আপনাদের সকলের জন্য ভালোবাসা রইল, ভালোবাসার মানুষদের প্রতি আবারও সালাম ও শুভেচ্ছা। আমি কোনো লিডার নই, আমি লিডার হয়ে আপনাদের মাঝে আসি নাই। আমি আপনাদের ভাই, ছোট ভাই, কারো ছোট ভাই, কারো সমবয়সী, কারো বন্ধু, কেউ বা আমার বাবার বয়সীও আছে। তো আমার কথা ভাষায় কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ মানুষ মরণশীল, জন্ম যেহেতু নিয়েছি, মরতে হবে। তো আমার কথায় ভাষায় আপনি কষ্ট পান, যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব, নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাকে। কারণ আমি আমার দ্বারাই কারো কোনো ক্ষতি হোক সে ধরনের কর্ম করতে চাই না, সে ধরনের কর্মে থাকতে চাই না, সে ধরনের কোনো কাজে নিজেকে লিপ্ত করতে চাই না। আমার বাবা ছোটকালে একটি কথা বলেছিল, কোথাও যদি কোনো অপরাধ দেখো, যদি তুমি দাঁড়ায় দাঁড়ায় সে অপরাধ কাজ করতেছে, একজনকে মারতেছে, তুমি যদি এটা উপভোগ করো, সেই অপরাধী তুমিও। যদি ঠেকাতে নাও পারো, অন্তত বলো, এই তোরা মারামারি করিস না, এই তোরা মারামারি করিস না, সেখানে
তো সে জায়গা থেকেই আমি চেষ্টা করি সকলকে সঠিকভাবে ভাই বন্ধু হিসেবে চলার জন্য। তবে কারো বিরুদ্ধে আমি নই, আমি রাষ্ট্রের বিরুদ্ধে, কারণ রাষ্ট্র আমার ন্যায্য অধিকার দিচ্ছে না। সকলে কাছে আবারও ভাই বন্ধু সকলের কাছে ধন্যবাদ। আসেন ঈদের ছুটিতে নাটোর বেড়াই যান। রফিকুল ইসলাম ভাই, আপনাদের নাটোরে গিয়েছিলাম। আপনার নাটোর রাজবাড়িতে আমার ছোট ভাই একজন আছে, এখানে লাইভে আছে, তো আমি নাম প্রকাশ করি নাই, কিছু কারণ আছে। তো ভালোবাসার মানুষদের আমি এক কথাই বলেছি যে আমার বিরুদ্ধে আমার যদি ভুল থাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি সবসময় আমার ভুল যে ধরা যায় আমি তাকে সেলুট জানাই, আমি তাকে ধন্যবাদ জানাই, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকি। আমি তাদেরকে বাজে কথা বলি না। আমার এই যে মুসলিম ভাই, আমার ভুল এক সময় ছিল, সে ভুলগুলো সে দেখাই দিচ্ছে, আমি চেষ্টা করেছি সে ভুলগুলো সংশোধন করার জন্য। তাদের যে ভুলগুলো ছিল আমি দেখানোর চেষ্টা করেছি, ভাই দেখেন আমার মুসলিম ভাই কিন্তু সে কথাগুলো বলেছে এক সময়, হ্যাঁ উজ্জ্বল আসলে ও ভুল করতেছে। সে নিজেই আমাকে বলেছে। মুসলিম ভাই ধন্যবাদ। মুসলিম ভাই দেখেন কমেন্ট করে ফেলছে অলরেডি। মুসলিম ভাই আপনি কি লাইভ ভিডিওতে আসবেন? আমি কল দেব, তাহলে আপনি সরাসরি কথা বলতে পারেন। এই মুসলিম ভাই কিন্তু বলেছে যে আমরা ভিক্ষা করি না, আমাদের ভিক্ষুক বানাইলো কেন। সে কিন্তু আমাকে ডাইরেক্টলি বলছে, এবং সেখানে কয় % লোক গেছে। আল্লাহ ভরসা ভাই, আসেন এখানে আসেন, বেড়ায় যান, আমরাও আসবো। বর্তমান কোনো খবর নাই ভাইয়া, বর্তমান কোনো খবর নাই। ঈদের আগে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। ইনশাল্লাহ ক্লিয়ার, আমি বলে দিলাম। বাজেট 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 নিয়ে আপনাদেরকে যারা আশ্বস্ত করেছিল, আসলে বাজেট হলো রাষ্ট্রের উন্নয়নের জন্য। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং দ্রব্যমূল্যের উপরে যে করগুলো করা হয় সেটাকেই বাজেট, সেই বাজেট রূপে দেওয়া হয়েছে। তো কোনো কর্মচারীর ভাগ্যের উন্নয়ন এই বাজেটে হয় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এই দেখেন আমার বড় ভাই কিন্তু অলরেডি কমেন্ট করে দিচ্ছে যে কয়জন আছে, প্রেস ক্লাবে কয়জন লোক আছে। আপনারা জানেন কোনো আন্দোলন 50% লোক না থাকলে সে আন্দোলন হয় না। 5-7 জন লোক নিয়ে কোনোদিন আন্দোলন হয়? 5 বছর ওখানে এই 5-10 জন করে নিয়ে যায় বসে থাকলে 5 বছরেও কোনো কিছু হবে না ভাই, 5 বছরও কিছু হবে না। এই জুনের নতুন কোনো খবর আমার কাছে নাই, অন্যের কাছে থাকলে থাকতে পারে, আমার কাছে নাই ভাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমার কাছে নাই ভাই। বড় ভাই ঠিক আছে। মুসলিম ভাই ফোনে কথা হবে, এবং আরো কিছু কাজ আছে। আজকের মতো বিদায় নেই, পরবর্তীতে আবার লাইভে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।